সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে যে নতুন সরকারের 180 দিনের কার্যক্রম কি হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আমন্ত্রণে আজকে দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই গবেষক লেখক রুহুল আমিন ভূঁইয়া, এরপর সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। সুধী দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হবে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় প্রচারিত হবে। আমরা এই আলোচনা অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব সহকারে আমরা আজকে বিবেচনা করব। প্রথমেই আমি রুহুল আমিন ভূঁইয়া, আপনাকে আমার প্রশ্ন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের উপর ভিত্তি করে আপনি গবেষণা করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের উপর আপনার গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং জাতীয়তাবাদ। সামগ্রিক অর্থে যে নতুন সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছে, বিএনপির সরকার, সেই সরকার আগামী 180 দিনের একটি কর্মসূচি, উন্নয়নমূলক কর্মসূচি, সেইটা তারা নির্ধারণ করতে যাচ্ছেন বা করাও কি কি কর্মসূচির মধ্যে গ্রহণ করা উচিত। যেমন একটি উদাহরণ আমি দিতে পারি, রমজান মাস অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে এবং এখানে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। কিভাবে সেই কার্যক্রম চালানো উচিত বলে আপনি মনে করেন? আপনি একটা বিশ্লেষণ দেবেন। ধন্যবাদ নান্নু ভাই। ধন্যবাদ। জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্ম ডাক্তার তারেক রহমানের নেতৃত্বে 19 বছর 3 মাস 19 দিন পর বিএনপি সরকার আবার দেশের ক্ষমতায় এসেছে। জি, দেশের জনগণের যে একটা প্রত্যাশা ছিল একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে 2/3 অধিক ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার হাল ধরেছেন। সাধারণত প্রতিটা সরকারই ক্ষমতায় এসে 100 দিন বা 180 দিনের একটা প্রোগ্রাম তারা চালু করেন এবং একটা কর্মসূচি তারা প্রদান করেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণে উনি বলেছেন যে আমরা একটা 180 দিনের একটা প্রোগ্রাম আমরা দিব এবং সেটা কয়েকদিনের মধ্যে আমরা পাব। আমার যেটা মনে হয় যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রথম 100 দিন বা 180 দিনে মূলত রাষ্ট্র মেরামতের যে ভিত্তিপ্রস্তর, এই ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়টা এই সময়ে বড় কোনো অবকাঠামোগত প্রকল্পের চেয়ে নীতি নির্ধারণের সংস্কার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার যে মান উন্নয়ন, তার উপর সরকার জোর দেয়। এখন আপনার সবচেয়ে মূল্য যেটা রমজান মাস, এই রমজান মাসে কিন্তু আমাদের দেশে সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটা সিন্ডিকেট বা ব্যবসায়ী মহল রাতারাতি বাড়িয়ে দেয় এবং এটা কিন্তু এই বছরও হয়েছে। আমি আজকে সকালে বাজারে গিয়েছি, আমি বাজার করেছি। মাছ প্রতি কেজিতে আপনার 50 টাকা বৃদ্ধি পেয়েছে, আপনার মুরগি প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা, বেগুন 20 থেকে 25 টাকা এবং পেঁয়াজ যেই পেঁয়াজের দাম ছিল 45 টাকা সেটা এখন 55 থেকে 60 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে সরকার কিন্তু কালকেই মন্ত্রিপরিষদ গঠনের পরে প্রচণ্ডভাবে একটা হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রমজান মাসটা কিন্তু মানে এই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা টেস্ট বেসিস একটা কেস। এই মাসে যদি সরকার তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে, তো মানুষের যে বিপুল আস্থা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ যে ভোট দিছে, সেটা কিন্তু আপনার মানুষ অনেকটা হতোদ্যম হয়ে পড়বে। কাজে আমি মনে করি যদি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আপনাকে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হয়, তাহলে তাকে প্রথমে সিন্ডিকেট প্রথা ভাঙতে হবে। তারপরে হইল আপনার মধ্যস্বত্বভোগী দ্বারা। আমার গ্রামে যে বেগুনটা 30 টাকা কেজি,
জি। মানে জিনিসপত্র মানে বিক্রি করে, সেই বেগুনটা আমি ঢাকাতে 80 টাকা কেজি দরে ক্রয় করতেছি, তাহলে যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা মধ্যে এখানে একটা বিরাট একটা মুনাফা করতেছে। অর্থাৎ যে উৎপাদন করছে কৃষক সে কিন্তু দাম কৃষক কিন্তু দাম পাচ্ছে না, কিন্তু আবার আমরা যারা ভোক্তা তারা কিন্তু আমরা অধিক দামে এই জিনিসটা আমরা ক্রয় করতেছি। এই মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটটা অতি সত্বর মানে নিয়ন্ত্রণ করতে হবে, সম্পূর্ণ ভাঙতে না পারলে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করে আপনাকে এটা একটা সহনশীল পর্যায়ে আনতে হবে। এবং প্রত্যেক মানুষ যা তার যে প্রত্যেকের একটা বাজেট আছে, এবং মানে মানুষ তার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেগুলো যেন তার ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেটা মার্কেটে বাজারে গিয়ে এটা কিনতে পারে, মানে সেই ব্যবস্থাটা করতে হবে। এবং সেটা করতে গেলে আপনার মানে সরকারকে আপনার মানে কতগুলি পদক্ষেপ নিতে হবে। আমি যখন আমেরিকাতে ছিলাম, আমেরিকাতে যাই, আমি দেখেছি আমেরিকাতে অনেক বড় বড় আপনার বিভিন্ন জায়গাতে আপনার মানে তরকারি ফল এগুলো উৎপাদন হয়, তার পাশেই কিন্তু একটা ফার্ম হাউস আছে। ওই ফার্ম হাউস কিন্তু আপনার ওই এদের কাছে সমস্ত জিনিসপত্র ক্রয় করে, এবং এই ফার্ম হাউসই কিন্তু আপনার শপিং মলগুলিতে ওইগুলি বিক্রি করে, কিন্তু সরকারের একটা লোকাল গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রণ থাকে এখানে। সেখানে আপনার প্রতি কেজি তারা মানে বড় জোর $1 থেকে $2 বেশি মানে তারা ওইখানে লাভ করতে পারে না। তো আমাদের দেশে তো ওই ধরনের সিস্টেম নাই, এই ধরনের সিস্টেম আমাদের দেশে ডেভেলপ করতে হবে। যেন আপনার গ্রেন হাউস আছেন, আপনার মানে স্টোর হাউস আছে, হিমাগার আছে, কোল্ড স্টোরেজ আছে, যেটা আলুর ক্ষেত্রে হয়, অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটা করা আপনার উচিত বলে আমি মনে করি। আরেকটা জিনিস হইল যে টিসিবির মাধ্যমে আপনার এখন এই সরকার অলরেডি 44,000 কার্ড বিভিন্ন লোকজনকে দিয়েছেন, যারা টিসিবির মাধ্যমে কম দামে জিনিসপত্র পাই। আর আপনি কি ফ্যামিলি কার্ডের কথা। আরেকটা আছে ট্রাক সেল, মানে বিভিন্ন স্থানে ট্রাকে কইরা কিন্তু আপনার মানে একটু কম দামে জিনিসপত্র বিক্রি করে মানুষ লাইন ধরে আইসা সেই জিনিসপত্র কিনে নিয়ে যায়। আমি ফকিরাপুর গিয়েছিলাম, মতিঝিল গিয়েছিলাম, কালকে আমি ট্রাক সেল দেখছি, কিন্তু সেটার মানে যে পরিমাণটা আমার মনে হয় খুবই কম, নগণ্য। এবং এই ট্রাক সেলটা আপনার মানে অনেক বেশি করা উচিত, শুধু ঢাকা শহরে না, অন্যান্য শহরে, এবং বিশেষ করে যে সমস্ত এলাকাতে আপনার মানে শ্রমিকরা থাকে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং গার্মেন্টস বেল্ট যে শ্রমিকরা থাকে, সেইখানে আপনার ট্রাক সেলের মাধ্যমে যদি আপনার কম দামে জিনিস বিক্রি করা হয়, তাহলে ওই যে গরিব শ্রমিক আছে তারা কিন্তু একটু কম দামে যদি কিনতে পারে, তাহলে মার্কেটটা কিন্তু অটোমেটিকলি একটু নিচের দিকে আসবে, ডাম্পিং হবে। তা এইটা সরকারকে মানে আপনার করতে হবে। যদি এটা করতে পারে তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্যটা এই রমজান মাসে একটা সহনীয় পর্যায়ে রাখতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ, আবার আসবে, চমৎকার কথা বলেছেন। এবং এখন আমি শাহিন চৌধুরীর কাছে বলছি, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, বাংলাদেশে আপনি সাংবাদিকতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান আপনি রেখেছেন, এবং আমাদের শুনেছে যে আপনি আরও বেশি ভালোভাবে উন্নততর সাংবাদিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেন। আপনার কাছে আমার প্রশ্ন, যেটা আমাদের রুহুল আমিন ভূঁইয়া বলছিলেন, যে আজকে যে ফ্যামিলি কার্ড এবং ট্রাকে যে খাদ্যদ্রব্য বিক্রি, এই প্রসঙ্গেই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ বর্তমান বিএনপি সরকার গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। কিন্তু প্রশ্ন হলো যে এই ফ্যামিলি কার্ডগুলো বিতরণ করবেন কারা? এটা কি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান? এটা কি পার্টির? এটা কি দলীয় কোনো রকম আপনার একটা কোনো কমিটি বা কোনো কিছু? এটা কি ব্যুরোক্র্যাট? এটা কি ইউএনও? এটা কি থানা পুলিশ, অথবা অন্য কোনো মাতবরদের দিয়ে করা হবে? ধন্যবাদ। এখানে যদি যায়, আমি বলি এদের হাতে গেলে ওই ফ্যামিলি কার্ড যারা পাবে আগের থেকে কিন্তু ঘুষ নেওয়া হবে, যে তুমি এত টাকা দাও কার্ড পাবে। আপনার এই সমস্যার সমাধান কেমন করে হবে, আপনি বিশ্লেষণ করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভির দর্শকদের, ধন্যবাদ আমার সহ আলোচক রুহুল আমিন ভাইকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি ওই 100 দিনের কর্মসূচি নিয়ে একটু ব্যাখ্যা দিই। রুহুল আমিন ভাই বলেছেন যে 100 দিনের কর্মসূচি এখনো ডিক্লেয়ার করেনি, ইতিমধ্যেই অনেক কিছু ডিক্লেয়ার হয়ে গেছে। সেটা হলো যে গতকালকে যে ক্যাবিনেট মিটিং ছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে 180 দিনের যে কর্মসূচি, সের মধ্যে 6টা প্রায়োরিটি লিস্ট করা হয়েছে। 1 নম্বর হলো দ্রব্যমূল্য, 2 নম্বর আইন শৃঙ্খলা, 3 নম্বর বিদ্যুৎ জ্বালানি সংকট সমাধান, হ্যাঁ,
অর্থনীতি পুনরুদ্ধার, হ্যাঁ, এরপরে আছে পরিবেশ উন্নয়ন। আজকে একটা ডিসিশন হয়েছে যে 5 কোটি গাছ লাগানো হবে বছরে, এবং যাতায়াতের জন্য ট্রেন মানে ইন্টারডিস্ট্রিক্ট ট্রেনটাকে আধুনিকীকরণ করা, এগুলো মোটামুটি একটা হাইলাইটস। এছাড়া হেলথ কার্ড, অন্যান্য কার্ড তো আছেই। আর তাছাড়া আপনি জানেন বোধহয় যে তারেক রহমান কিন্তু প্রথম দিনই চমক দিয়েছেন। উনি এমপি হিসেবে শপথ নেওয়ার পরে সংসদীয় কমিটির প্রথম মিটিংয়ে উনি কিন্তু একটা চমক দিয়েছেন। সেটা কি? প্রথমে উনি বলেছেন যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, এমপিরা কোনো প্লট নেবেন না। আপনি একজন গণমাধ্যম ব্যক্তি, আপনি জানেন যে এমপিদের কিন্তু এই ট্যাক্স ফ্রি গাড়ি এক ধরনের ব্যবসা, যে আপনার এই 4-5 কোটি টাকার গাড়ি 50 লাখ টাকা দিয়ে এনে বিক্রি করে দেন। তারপরে এই প্লট নিয়ে কত কেলেঙ্কারি হয়েছে, যে নিজের বাড়ি আছে তারপরেও দেখা গেছে 10 কাঠার একটা প্লট নিয়ে আবার তিনি বিক্রি করে দিচ্ছেন। তো উনি যে প্রথম দিনে এই ঘোষণাটা দিলেন, এটা একটা সিগনাল যে এমপিদের ব্যাপারে যে অতীতে যা ছিল ওইটা আর চলবে না, এটা নতুন কিছু। শুধু তাই না, উনি নিজে বলছেন যে উনি সরকারি গাড়ি নেবেন না। এটা একটা বিরাট উদারতা। শুধু তাই না, উনি এও বলেছেন, আইজি সাহেবকে বলেছেন যে আমি ঢাকা শহরে চলাচল করার জন্য কোনো রাস্তা বন্ধ করবেন না, ওই জন্য আমি যানজটে পড়ে থাকবো। আমার জন্য যেন জনভোগান্তি না হয়। এই 350 স্কোয়ার কিলোমিটারের এই শহরে প্রায় 3-3.5 কোটি লোক বাস করে। আপনি অতীতে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে যে রাস্তা দিয়ে যাওয়ার 1 ঘন্টা আগে আশেপাশে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, এবং এটা ঘন্টার পর ঘন্টা যানজট লেগে আছে, দুর্ভোগের কোনো সীমা নেই। এখন এটা হচ্ছে এই তার যে হাইলাইটস, এখন হাইলাইটসগুলো আমি একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, এখন আমি প্রথম প্রশ্নটার উত্তর দেবার পরে একে একে অন্যগুলোতে আসবো। ঠিক আছে, আমি প্রথম প্রশ্নটার তাহলে উত্তর দিই। আপনি বলছেন যে এই হেলথ কার্ডটা কারা দেবে, কী হবে? আপনার অবগতির জন্য জানাচ্ছি, আজকে একটা অর্থমন্ত্রীর নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী পরিষদ কমিটি হয়েছে এই হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড বিতরণের ব্যাপারে। এটা হলো সেন্ট্রাল মন্ত্রী পরিষদ কমিটি, তো সেন্ট্রাল ওনারা। এখন আপনি বলবেন যে স্থানীয় পর্যায়ে কারা দেবে? স্থানীয় পর্যায়ে কেউ তো নাই। আপনি তো জানেন যে হাসিনা পালানোর পরে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, সিটি মেয়র সব পালিয়ে গেছে। এখন স্থানীয় সরকার বলতে কিন্তু কিছু নেই। এখন এই গভর্নমেন্টকে সকল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এখন আপনি জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে প্রতিনিধি কি আছে? মাননীয় সংসদ সদস্য যারা। এখন আমি যতদূর জেনেছি যে এই যে 15 সদস্যের বিশিষ্ট মন্ত্রিপরিষদ কমিটি, তারা সংসদ সদস্যদের কাছ থেকে প্রায়োরিটি লিস্ট নেবেন। প্রথম লিস্টে থাকবে হতদরিদ্র, দিনমজুর, হতদরিদ্র, বেকার, বয়োবৃদ্ধ, এটা হলো প্রায়োরিটি। এখন এমপিদের মাধ্যমে এটা নেবেন। আপাতত হলো এটা ছাড়া কোনো ওয়ে নাই, যেহেতু স্থানীয় সরকারের পালিয়ে গেছে। আপনাকে এটা করার কথা হলো ইউনিয়ন চেয়ারম্যানের, এবং এটাও ঘোষণা আসছে যে খুব তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন হবে। হ্যাঁ, এবং এই বছরের মধ্যে, এই বছর পুরোটা নির্বাচনেই বছর যাবে, আপনি দেখবেন। তো এইটা হলো আপনার মানে প্রথম প্রশ্নের জব, যে এইভাবে এটা হবে। এবং আমি মনে করি যে এমপি সাহেবরা যেহেতু সদ্য নির্বাচিত, তারা নিশ্চয়ই তার এলাকার একটা ফেয়ার লিস্ট দেবেন। এখানে সচেতন হয়েছে। সুতরাং আমি দুর্নীতির ব্যাপারে, যেহেতু প্রধানমন্ত্রী এটা জিরো টলারেন্স ঘোষণা করেছে প্রতিদিনই, সেই কারণে এমপিদের এইখানে আমার মনে হয় যে ভালো লিস্টই হবে, আমি আশাবাদী। আর অন্য যে ইস্যুগুলো, যেগুলো আপনি অন্য যে বিষয়গুলো, দ্রব্যমূল্য, রুহুল আমিন ভাই কিছুটা বলেছেন যে একটা সমস্যা আছে, অত বেশি না, কিন্তু রমজান কেন্দ্রিক যে সমস্যা, সেটা কিন্তু অতীতে যা ছিল তার তুলনায় এইবার কিন্তু একটু সহনীয়। আমি নিজেও তো বাজার করি, আমি জানি। একমাত্র ধরেন বেগুন আর হলো যে এই মাছ এবং মাংস, এই জিনিসগুলো একটু বেড়েছে। অন্যান্য কিন্তু ছোলা টোলা বা অন্যান্য মানে রমজান রিলেটেড, এমনকি এবার খেজুরের সরবরাহ অসম্ভব আছে মার্কেটে। ইউ ক্যান ইমাজিন যে ভ্যারাইটিস খেজুর মার্কেটে আছে, একেবারে 200-250 টাকা থেকে কেজিতে 1000-1200 পর্যন্ত আছে, আপনার লেভেল অনুযায়ী কিনতে পারে। সুতরাং দ্রব্যমূল্য এটা বড় ইয়ে না। আইন শৃঙ্খলাটা একটা সমস্যা, কারণ গত 1.5 বছরে যেটা কালচার তৈরি হয়েছে, মব কালচার। এই যে কয়েকদিন আগেও আমাদের এই বাসসের এমডিকে সব মিলে তাড়িয়ে দিয়েছে, জানেন? এটা কোনো একটা ইয়ের মধ্যে পড়ে না, কিন্তু 2 দিন আগে। আমার কথা হলো যে ওনার মেয়াদ বোধহয় আছে আর 1 মাস না 1.5 মাস বা 2 মাস। তা হাউ কাম? উনি মেয়াদটা পূরণ করুক, অথবা গভর্নমেন্ট উইল ডিসাইড যে সে এখানে থাকবে কি থাকবে না। তথ্যমন্ত্রী গতকালকে ওত নিয়েছেন, আজকে তথ্যমন্ত্রী কিন্তু এটা নিন্দা করছে, জহিরুদ্দিন স্বপন, যে বাসসের এমডিকে যেভাবে সরানো হয়েছে এটা ফেয়ার। কারা করেছে?
ওখানকার সাংবাদিক কর্মচারী করেছে, কারা করেছে? আপনারা আমার ভাইটা করছে। তো এটা তো এটা পার্টস অফ সাংবাদিকরা এই কাজগুলো আপনি বলেন, এটা তো মব কালচারের মধ্যে পড়ে গেল। আপনি কি বলেন? মব কালচারের বিরুদ্ধে সাংবাদিকরা কলম বলছে ধরবে, তো, তাহলে এটা কি বলবেন আর আপনি? এখন তারা বলেন। যদি এটা করে কেমন তা হবে? আমার কথা হলো যে তাহলে তো ঠিক হলো না। তো এই যে দ্রব্য এখন এই আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই মব কালচারটাই হচ্ছে বড় সমস্যা। তবে আমি আশাবাদী, কারণ এই যে যাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ, উনি ব্যক্তিগতভাবে আপনি জানেন উনি অ্যাডমিন ক্যাডারের লোক, উনি বিসিএস এর ফার্স্ট ক্লাস পাওয়া, খুব ভালো রেজাল্ট করালো। উনি যদি চাকরি কন্টিনিউ করতেন আরও 6-7 বছর আগে উনি সিনিয়র সচিব হয়ে রিটায়ার করতেন, কিন্তু উনি বিএনপির সঙ্গে অ্যাটাচড হয়ে গেছেন বা বিএনপির রাজনীতির সঙ্গে ওনার একটা বোল্ডনেস আছে। উনি গতকালকে একটা বক্তব্য দেখেছেন আপনি, উনি বলেছেন যে আমি কোনো ওসিদের ফোন শুনতে চাই না, অর্থাৎ ডাইরেক্ট আপনাকে ফোন করবেন, এটা চলবে না। যেটা শেখ হাসিনা যে জিনিসটা করে গেছিল, শেখ হাসিনা কিন্তু চেন অফ কমান্ড ভেঙে গেছে। কেন? আইন শৃঙ্খলা তখন অবনতি হয়েছিল। তিনি নিজেই ওসিকে ফোন করতেন, এসপিকে ফোনও করতেন। যখন আপনি প্রধানমন্ত্রী একটা ওসিকে ফোন করে, একজন এসপিকে ফোন করে, তাহলে ওই এসসি কিন্তু আর ওই আইজিকে আর গুরুত্ব দেবে না, না, কোনো গুরুত্ব নেই। ডিএমপি কমিশনারকে কিন্তু আর গুরুত্ব দেবে না। এটা কি হলো? চেন অফ কমান্ড ভেঙে গেল। সেই সতর্কটা কিন্তু সালাউদ্দিন আহমেদ করেছে যে তোমরা আসবা প্রপার চ্যানেলে, তুমি ওসি, তুমি তোমার ইমিডিয়েট বস এসপি বা এখানে ইয়ে হলে কমিশনার, তার বস হইয়া আমার কাছে আসবে। সুতরাং আমি মনে করি সেখানে একটা কিন্তু সবচেয়ে ভয়ের যে জায়গাটা, যেটা এখানে আলোচনা হয়নি বা আমি আরও দিয়ে একটা চ্যানেলে বলেছি, গতকালকেও বলেছি, সেটা হলো এই এনার্জি সেক্টরটা, বিদ্যুৎ জ্বালানি সম্পদ। এটা আমি কেন জানি, আমি ব্যক্তিগতভাবে ভাই আপনি জানেন বোধহয় যে আমি প্রায় 30 বছর যাবত এই সেক্টরের উপর সাংবাদিকতা করি। সো আই নো দ্য থিংস। এখানে যে বিষয়টা এই গভর্নমেন্ট রেখে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা ঝামেলা পাকিয়ে রেখে গেছে, সেটা হলো এখানে বেসরকারি মালিকানাধীন যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স বলা হয় এটাকে, তাদের প্রায় 14,000 কোটি টাকা শুধুমাত্র তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেই বকেয়া রেখে গেছে। ওই কুইক রেন্টাল এগুলি না, এটা তেল ওয়েল বেস, যেটা ফার্নেস ওয়েল বেস, কুইক রেন্টাল বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা একটা বড় সংকট এবং তারা আজকে কিন্তু একটা বিরাট সমস্যা, সমস্যা। এবং তাদের আজকে একটা প্রেস কনফারেন্স ছিল, তারা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে। আমাদেরকে তারা যেটা জানিয়েছে যে আমাদের ভাই 60% টাকা যদি গভর্নমেন্ট না দেয়, তো আমরা তো তেলটা আমদানি করি, ডলারে আমদানি করি, তো আমি আমদানি না করলে আমি পাওয়ার প্ল্যান্ট কীভাবে চালু রাখবো? আমি তো দেউলিয়া হয়ে যাবো, আমি ব্যাংক ডিফল্টার হয়ে যাব, তখন তো আবার আমাকে দুদক ধরবে যে তুমি ব্যাংক ডিফল্টার। তো এটা তাদের দাবিটা যৌক্তিক। আরও যেগুলো আছে যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আপনার এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এগুলো প্রচুর বকেয়া রয়ে গেছে। এখন এইটা থেকে বাঁচার যদি বিদ্যুৎ কেন্দ্র, আদানির যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে একটা সাংঘাতিক, আদানি তো একটা ভয়াবহ দুর্নীতির একটা কেন্দ্র। ওখানে যে পরিমাণ আপনার তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বিদ্যুতের যে রেট দেওয়া হয়েছে, এটা কল্পনা করা যায়। এখন এটা ওইখানে এমন সব ক্লজ আছে, ওইটার থেকে সরকার যেমন ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেও কিন্তু বেরিয়ে আসতে পারেনি, তাদেরকে ইয়ে করতেছে। এখন গভর্নমেন্ট যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আছে, রাজনৈতিক সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আপনি জানেন যে ভারতের সম্পর্কটা একেবারে বৈরী ছিল, এখন কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে। আমার মনে হয় যে তারেক রহমানকে আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারত সফরের জন্য। এটা একটা বরফ গলবে আদানির ইস্যুটা। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, গভর্নমেন্ট যেটা করতে পারে, আমার এখানে আপনার মাধ্যমে, এই মোহনার মাধ্যমে সাজেশন, সেটা হলো এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য গভর্নমেন্টের সবচেয়ে বড়ই আছে যে রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা ইমিডিয়েট চালু করা। এটা কিছু ঝামেলা আছে অল্প, আমার ধারণা ওখানে যে সমস্যা আছে এটা সলভ করে গ্রিড লাইন করলে 3-4 মাসের মধ্যে এটা চালু করতে পারে। এবং ওইটা চালু করলে তাহলে আপনি 1200 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছেন। তখন আপনি যে জ্বালানি সংকট যেটা আছে, যেটার কারণে গ্যাসের কারণে আপনি পাওয়ার জেনারেট করতে পারছেন না, সেই ব্যাকআপটা আপনি ওখান থেকে পাবেন। আচ্ছা, এইটা হলো এই গভর্নমেন্টের জন্য, মানে এই সেক্টর থেকে বাঁচার জন্য একটা ভালো ডিসিশন হতে পারে। এবং আমি বিশ্বাস করি যে এটা গভর্নমেন্ট করতে পারবেন। কেন পারবেন? এখানে যে মন্ত্রীকে দেওয়া হয়েছে, আপনি জানেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি এর আগেও কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন প্রায় 4 বছর। সো এই সেক্টর সম্পর্কে তিনি জানেন। এবং গতকালকে আমি মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছি, আমরা এনার্জি সেক্টরের সাংবাদিক নিয়ে, উনি দেখলাম যে পাওয়ার ডিভিশন এবং এনার্জি ডিভিশন নিয়ে উনি একটা প্রেজেন্টেশনের আয়োজন করছে, একটা গ্ল্যান্স যে আমাদের কি অবস্থা আছে,
আমাদের কি করতে হবে, কি শর্টকাম আছে, কি বিদ্যুৎ খাতে নাকি বছরে তার মানে $5 বিলিয়ন মানে হি ইজ ওয়ার্কিং, এটা হলো একটা ব্যাপার। আর এই ক্রাইসিসটা কেন হলো এটা যদি বলেন, তাহলে এটা হলো ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় একটা দুর্নীতির খাত ছিল। আমাদের অফশোর ব্লকে এই যে বঙ্গোপসাগরে প্রচুর গ্যাস আছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস বলে, তাদের একটা জরিপ আছে যেখানে প্রায় 32টি সমপরিমাণ গ্যাস আছে, কিন্তু সেই গ্যাস উত্তোলনের উদ্যোগ কিন্তু 15 বছর নেওয়া হয় নাই। কেন নেওয়া হয়নি? কমিশন বাণিজ্যের জন্য। ওখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যেটা ছিলেন নসরুল হামিদ, এবং মন্ত্রীর দায়িত্বে কিন্তু ছিলেন শেখ হাসিনা নিজে, এটা আপনি জানেন বোধহয়। এবং তারা শর্টকাট এলএনজি আমদানি করে কমিশন নেওয়ার জন্যে এখানে ড্রিলিং না করে আপনি এই প্রজেক্টে চলে গেছেন। তো ফলে এই যে এইখানে যে সংকট হয়ে গেছে, এইটাই আমি মনে করি এই গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় সংকট। এবং আজকে যদি ধরেন আপনি বলতে চাচ্ছেন যে বড় চ্যালেঞ্জ আপনার রূপপুর এই আণবিক এই এটা দিয়ে এটাকে উত্তরণ করলে এটা অনেকটা সমাধান হবে। আবার আমি আসবো এ ব্যাপারে, কি আপনি কোনো কিছু বলতে চান যে এই সরকারের 180 দিনের মধ্যে কোনো ধরনের কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই। তিনি তো বলেছেন বিদ্যুতের কথাটা উনি বিশ্লেষণাত্মকভাবে উনি নিয়ে এসছেন একটা চমৎকার, এটা আরো বাকি আছে অনেক কথা। আচ্ছা, আপনি আমি যেটা বলছি বিদ্যুৎ, আমি যেটা আজকে পেপারে দেখলাম যে বিদ্যুৎ খাতে সরকার মানে বছরে $5 বিলিয়ন ভর্তুকি দিচ্ছে জি বর্তমান সরকার। আমার মতে উনি যেটা বলছেন যে মানে ওই পাওয়ার প্ল্যান্টটা মানে তো করা উচিতই। আমাদের বর্তমান যে মানে বিদ্যুৎ উৎপাদন যে মানে যে স্ট্রাকচারগুলি আছে, আপনি দেখবেন যে অনেকগুলি অনেক যন্ত্র মানে পুরানো হয়ে গেছে, অনেকগুলি অকেজ হয়ে গেছে, এগুলি আপনার মানে বিদ্যুৎ উৎপাদন হয় না। তারপরে বিদ্যুৎ সঞ্চালন যে লাইনগুলি, সেই লাইনগুলি দীর্ঘদিন যাবৎ কিন্তু মেরামত হচ্ছে না, তারা মেরামত করে নাই, কারণ তারা ছিল বিদ্যুৎ আমদানি নির্ভর সরকার, তারা বিদ্যুৎ আমদানি করত। আমার বক্তব্য হইল ওই যে জাতীয় মানে যে সঞ্চালন লাইনগুলি, এগুলিকে মেরামত করতে হবে এবং আমাদের দেশে আরও নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন করার জন্য ব্যবস্থা করতে হবে এবং বাইরের আমদানি আমাদেরকে আস্তে আস্তে মানে আপনার কমিয়ে দিতে হবে এবং নিজস্ব যে এর উপরে আমাদের নিজস্ব উৎপাদনের উপরে আমাকে মানে বিদ্যুৎ চাহিদা মেটাতে হবে। আরেকটা জিনিস আমি বলবো বিদ্যুতের উপরে, যে এখন যেহেতু রমজান মাস, গ্রামে গঞ্জ মানুষের আছে, সেহেরি আছে, ইফতার আছে, এই সরকারের উচিত এই সেহেরি এবং ইফতারের যে টাইমটা, এই টাইমে যেন গ্রামে গঞ্জ মানে নির্বাচন্য বিদ্যুৎ দেওয়া যায়, দিতে পারে, সেই ব্যবস্থা যে কোনো উপায়ে করা, এটাকে সম্পূর্ণভাবে চালু রাখা, যাতে লোডশেডিং না হয়। আর যদি লোডশেডিং করতে হয় অন্য সময় করা, কিন্তু এই টাইমটাকে মানে আপনার মানে এই দুইটা টাইমকে মানে আপনার মানে করতে হবে। আরেকটা প্রসঙ্গ আসে আপনাদের দুজনের কাছে, সেটি হলো যে আরেকটি বিষয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নিরাপত্তা বিষয়টি আর কি। আমাদের সকলের নিরাপত্তার গ্যারান্টি থাকতে হবে। হ্যাঁ, এই সেকেন্ড লাইনে আমি আসতে চাই, সেটা হলো আপনার মানে এই আপনার এই 5ই আগস্টের পরে আপনার আমাদের যে পুলিশ প্রশাসন, এ তো টোটালি আপনার মানে ডিমোরালাইজড হয়ে গেছে এবং এখানে একটা মব কালচারের সৃষ্টি হয়েছে। এখন আপনার মব কালচারের সৃষ্টি হয়ে 10-20 জন একসাথে হয়ে একজনের বাড়িতে গিয়ে 5 কোটি দাও, 3 কোটি দাও, 20 লাখ দাও, 50 লাখ দাও, তুমি আওয়ামী লীগের ফেসিস্ট, এভাবে কিন্তু বহুত লোকরা কিন্তু আপনার হয়রানি করছে। আমাদের দেশের মানুষ কিন্তু এত কিছু চায় না, মানুষ কিন্তু চাই সে যে সমস্ত জিনিসগুলি সে ক্রয় করবে, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এটার দামটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, আমি বিদ্যুৎটা ঠিক মতো পাই এবং আমি মানে নিরাপদে যাতে আমি ঘুমাইতে পারি, আমার ঘরের মধ্যে রাস্তাঘাটে আমি যদি ঘুরবো তা আমি যাতে একটু নিরাপদে ঘুমাইতে পারি। এখন বাজারে যে যাতে তার ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে। এখন যে কোনো লোকে আপনার ধরেন এই রাস্তা বাইরে যাবে রাত্রে 10টা বা 11টার সময়, সে কিন্তু যাইতে চায় না। তার কারণ হলো সে মনে করে যে আমি কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হইতে পারি। সরকারকে ইমিডিয়েটলি এই মব জাস্টিস বন্ধ করতে হবে এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যে কোনোভাবে করতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই 5ই আগস্টের পরে আপনার মানে কিন্তু ডালাওভাবে আপনি বিভিন্ন লোকের নামে মামলা দেওয়া হয়েছে। বাদী জানে না যে মানে এই যে ওই লোক আসামি, তাকে আসামি করা হয়েছে। এবং কাকে আসামি করা হয়েছে? যে লোকটা অনেক টাকার মালিক অথবা মানে কিছু টাকা দিতে পারবে। এবং এই সমস্ত লোকজনকে আসামি কইরা এরা কিন্তু তাদের কাছ থেকে অনেক টাকা বাণিজ্য করেছে। কিন্তু বিগত সরকার বলছিল আমরা এগুলো ইনকোয়ারি করে তাদেরকে আমরা ড্রপ আউট করব, কিন্তু তারা কিন্তু কাজটা এভাবে
করে নাই। আচ্ছা, আর একটা প্রসঙ্গ আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আরও বেশি সংকট হচ্ছে নারী শ্রমিকদের ক্ষেত্রে। এদের সন্ধ্যার পরে এবং রাত্রে হ্যাঁ, এদের কিন্তু নিরাপত্তা কিন্তু ভয়াবহ নিরাপত্তা সংকট। নিরাপত্তা সংকট, আমি সেটাই বলতেছি আর কি। তো এখন এই সমস্ত মামলাগুলিও কিন্তু আপনি খুব দ্রুতভাবে মানে একদম মানে ফেয়ার ইনকোয়ারি করে, যেই লোকগুলি মানে আপনার মানে জানেই না, মানে আপনার মানে সে মানে দেশেও ছিল না, তার নামে মামলা দিয়ে রাখছে যে সে একটা আসামি। এই লোকগুলি তার পরিবারটাও তো একটা নিরাপত্তাহীনতায় এখনও ভুগতেছে। যে আমাদের যে আপনার ওই যে বললেন যে নারী শ্রমিক আপনার গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিগুলির বেল্টে আমরা যান, মানে দেখবেন যে আপনার মানে এদের তো অনেক সময় আপনার মানে ধরেন মানে 9টা 10টা 11টার সময় তাদের মানে এগুলি হয়। আগে তারা মানে তারা এই যে একটা ইনসিকিউরিটি তারা ফিল করে, অনেক সময় তারা কিন্তু বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। কারণ সরকারকে খুব তড়িৎ গতিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে এবং আমাদের দেশের যে পুলিশ আছে অত প্রয়োজনীয় নতুনভাবে পুলিশ নিয়ে, আমি জানি না গত 18 মাসে সরকার পুলিশ বিভাগে কেন নতুন নিয়োগ দেয় নাই, এটা আমি জানি না, কিন্তু নিয়োগ দেওয়া দরকার ছিল বলে আমি মনে করি। অতি শীঘ্রই আপনি পুলিশ মানে নিয়োগ করে। আচ্ছা, আমাদের এখানে নারী পুলিশের কি কোনো হ্যাঁ সংকট আছে, নাকি? নারী পুলিশ আছে, খুব কম আছে, কম এবং অধিক হারে নারীদেরকে আরও আপনার মানে ওই পুলিশে নেওয়া উচিত, এটা আমি মনে করি। এখন নারীরা ট্রাফিকও কাজ করে, কিন্তু এটার পার্সেন্টেজ 2 or 3%, এটা মানে আপনার মানে কোনো পার্সেন্টেজ পড়ে না। অধিক হারে আপনার নারী পুলিশ নেওয়া উচিত, বিশেষ করে আপনার নিম্ন লেভেলে মানে সিপাহী অথবা কনস্টেবল অথবা আপনার মানে এসআই এই লেভেলটায়। আপনার যদি মানে আজকে আমাদের দেশে অনেক মেয়ে বিএ পাস করে বসে আছে, ইন্টারমিডিয়েট পাস করে বসে আছে, তাদের শারীরিক ফিটনেস আছে, সব কিছুই আছে, কিন্তু আপনি মানে তার চাকরি পাচ্ছে না, ঘুরতেছে। তো এই সরকারের উচিত অতি দ্রুত আপনার মানে আরও অধিক পুলিশ নিয়োগ করা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি একটু করেন। আমি শাহিন চৌধুরী আপনার কাছে প্রশ্ন করছি, একটা ছোট্ট কিন্তু বিষয়টা কিন্তু সমস্যাটা কিন্তু অনেক বড়। সেটা হলো এই যে আপনি খেয়াল করে দেখেছেন যে কখনো কখনো ট্রাফিক জ্যাম এত সাংঘাতিক হয়, এই তো আমরা এখানে আসতেই 3 ঘন্টা লাগলো একটা জায়গায়। তেমনিভাবে কিভাবে এই ট্রাফিক জ্যাম থেকে মুক্ত হওয়া যায় বলুন? তো শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে আমাদের। ধন্যবাদ। 20 মিনিটের জায়গায় আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে। ধন্যবাদ। এটার ব্যাপারে আমার একটা স্টাডিও আছে, আমি একবার এটার উপরে কাজও করেছিলাম, রিপোর্টিং করেছিলাম। ঢাকা শহরে কেন জ্যাম, এটার ব্যাপারে কোনো সরকার এ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। কেন জ্যাম? আপনি হলো এই শহরের আয়তন 300-350 স্কোয়ার কিলোমিটার, লোক সংখ্যা হলো প্রায় 3 কোটি 3.5 কোটি, যানবাহন রাস্তা কিন্তু ঠিকই ওয়াইড। প্রথম কথা হলো ফুটপাত সব দখল, ফুটপাতের দোকান। তারপরে হলো আপনার রিক্সা কত লক্ষ আছে আমি জানি না, কি ধরনের ব্যাটারি রিক্সা। এবং রিসেন্টলি এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টে যেমন দেশে একটা বিপ্লব হয়েছে, আর ঢাকা শহরে একটা অটো রিক্সার বিপ্লব হয়েছে। আপনি এত ব্যাটারি চালিত রিক্সা আপনি 2 বছর আগে দেখেছেন না? ওই দেখেন, এখন হাজার হাজার অটো রিক্সা নেমে গেছে, কিন্তু এদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, তড়িৎ গতিতে চলে যাচ্ছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না। আপনাকে প্রথম কথা হলো আপনাকে ফুটপাত মুক্ত করতে হবে। দ্বিতীয় কথা হলো প্রধান শহরগুলোতে রিক্সা ঢুকতে পারবে না, গলির ভেতরে থাকবে, যেটা মেইন থাকবে না। তৃতীয় কথা হলো এই যে অতিরিক্ত রিক্সা যারা নামলো, তাদেরকে আপনি রিক্সা থেকে বিরত করতে হইলে তাদের একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি হঠাৎ করেই 10 লাখ লোকরে বলতে পারেন না যে তুমি রিক্সা ছেড়ে দাও। এই লিকুয়ানের মতো, লিকুয়ান মনে আছে যে লিকুয়ান ঘোষণা করছিল কাল থেকে সিঙ্গাপুর রিক্সা চলবে না, রিক্সা নামানোকে গুলি করে 10 জন মেরে ফেলছে। এটা হলো সেনা শাসকদের মতো অবস্থা। যাই হোক, সেইটা বাংলাদেশে চলবে না। এই ঘনবসতিপূর্ণ দরিদ্র নদী ভাঙন কবলিত মানুষ এসে ঢাকায় থাকে, রিক্সা চালায়, তাইলে আপনি বিকল্প কর্মসংস্থান করতে, এটা হলো একটা। আর আরও যে জটিলতা, ঢাকায় কেন যাব, বহু অফিস আছে যে অফিসের সঙ্গে ঢাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই অফিসগুলো ঢাকায়। আপনি বিআইডব্লিউটিসি ঢাকাকে আপনার একেবারে মানিকগঞ্জ ছাড়িয়ে ওই ঘাট পর্যন্ত নিয়ে যেতে হবে, সেটা তো গেলে এক্সটেনশনের প্রশ্ন। কিন্তু তার আগেই আমি আসি, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, শিপিং কর্পোরেশন, নেভাল হেডকোয়ার্টার, এগুলো ঢাকায় কাজ কি? পৃথিবীর কোনো দেশে এটা নাই, এমনকি খোদ আমেরিকাতেও নাই। আমেরিকার নেভাল হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ আছে, ওয়াশিংটনে আছে। তা আমাদের কেন এগুলো ঢাকায়? জিয়াউর রহমান এটা উদ্যোগ নিয়েছিলেন, আপনার হয়তো মনে থাকতে পারে। জিয়াউর রহমান কিন্তু বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর অফিস
ইয়েতে নিয়ে সদরঘাট নিয়ে গেছিলেন, শিপিং কর্পোরেশন চিটাগাং নিয়ে গেছিলেন। হি ওয়াজ এ ভিশনারি লিডার। এরপর আর কোনো লিডার আসে নাই। আমি জানি না তারেক রহমান সেটা পারবেন কিনা, তার মধ্যে আমি দেখছি কিছুটা ভিশনারি দেখছি। তো এই সমস্ত অফিস শিফট করতে হবে। আরও একটা বড় যে বিষয়, আমাদের যে মেইন রপ্তানি আয়ের খাত যেটা গার্মেন্টস, এই গার্মেন্টস আপনি এই তেজগাঁ থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত, গাজীপুর থেকে আশুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ গার্মেন্টস তৈরি গেছে। এইখানে 50 থেকে 60 লাখ গার্মেন্টস শ্রমিক কাজ করে। এদের ঢাকা শহরে এদের কাজ কি? কোনো সরকার উদ্যোগ নেয়নি। আপনি গার্মেন্টটা হলো টোটাল এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। এই দেশে 10%ও কিন্তু আমাদের লোকাল মার্কেটে যায় না, বাকি সব বাইরে। এক্সপোর্ট ওরিয়েন্টেড মানে চিটাং পোর্ট ক্যান্ডি। তা আপনি কোনো সরকার যদি, যে কোনো সরকার যদি মনে করেন কুমিল্লা দাউদকান্দি এলাকায় একটা বিরাট জায়গা অধিগ্রহণ করে গার্মেন্ট মালিকদের দিল যে ভাই তোমাদের বরাদ্দ দিলাম, তোমরা এখানে বিল্ডিং করো, এটার মধ্যেই তুমি ডর্ম করো তোমাদের কর্মচারীদের থাকার ডরমেটরি, তাহলে ঢাকা শহরে বস্তিও কিন্তু থাকবে না। এই যে বস্তি কেন এত, বহু গার্মেন্টসের কর্মী বস্তি থাকে। এই কর্মসূচিগুলো নেন আপনি, কিন্তু এটা টোটাল বাস্তবায়ন করতে কমপক্ষে 4 থেকে 5 বছর লাগবে। আপনি দেখেন ঢাকায় কোনো যানজট থাকবে না, কিন্তু আমি জানি না আপনার একটু প্ল্যান তো এই করতে। হ্যাঁ, আপনি বলুন। ঢাকার যানজট থাকবে না, যানজট মানে করার জন্য মানে আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশ যে সমস্ত পুরানো লক্কর বাস আছে, এদের জন্য কিন্তু একটা যানজট, বড় আকারের যানজট হয়। শুধু তাই না, আপনি একটু যোগ করেন ওনার সঙ্গে যে এই লক্কর বাস না, দেখেন আমাদের এখানে মিনি বাস, কোনো ক্যাপিটাল সিটিতে মিনি বাস নাই। মিনি বাস সাইজ প্রায় একই, লোক ধরে 30-35 জন। আপনি এটা দোতলা বাস করবেন, একটা বাসে 200-250 লোক ধরবে, অথবা আর্টিকুলার বাসে জোড়া লাগানো। আপনি ইউকেতে দেখেন, আমেরিকাতে দেখেন, ইয়েতে দেখেন, এটা মানে একই বাস যাত্রী বহন করতেছে দ্বিগুণেরও বেশি, আপনি জায়গা কম লাগছে। বলেন, কারণ এই সমস্ত বাসগুলি আপনার মানে অতি সত্তর মানে আপনাদের সমস্ত বাসগুলি মানে এদের কিন্তু আপনার ফিটনেসও নাই, এবং এরা কোনো ফিটনেস সার্টিফিকেটও নেয় না, এমনি রাস্তায় চলতেছে, পুলিশে পয়সা দেয়, ওরা মানে চালাইতেছে। এইগুলি অতি দ্রুত বন্ধ করে আপনার মালিকদের সাথে বসে, আপনার বিদেশ থেকে বাইরেটা বললো যে আপনার ডাবল ডেকার বড় বড় বাসগুলি, ওই সমস্ত বাস আনা, এবং প্রত্যেকটা বাস আপনার লোকাল সিস্টেম না করে আপনার মানে ওই টিকিট সিস্টেম করে, এবং সেটার জন্য আপনার মানে ই টিকিট সিস্টেম চালু। আচ্ছা, আপনার কিন্তু দুজনের সাথে আরেকটি বিষয় কিন্তু বলবেন। এই যে এত বাস ফিটনেসবিহীন আপনি বলেছেন, এই বাস থেকে আপনি নিশ্চয়ই জানেন যে ধোঁয়া পুরো ঢাকা শহর দূষিত নগরীতে রূপান্তরিত করেছে, এবং পৃথিবীর এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে পরিবেশ মন্ত্রী ছিলেন, উনি তার নিজের কাজ বাদ দিয়ে রাজনীতির উপরে আলোচনা করতেন এবং কথা বলতেন বিজ্ঞের মতো। কিন্তু এই দূষিত নগরীর যে সেখানে হর্ন, যে হাইড্রোলিক হর্ন, এটাও বন্ধ করতে পারেননি, এবং ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধ করতে পারেননি, কোনো কিছুই করতে পারেননি। পরিবেশের কোনো অগ্রগতি ন্যূনতম ভাবে হয়। উনি চেষ্টা করছিল আপনার মানে পলিথিন বন্ধ করতে। আমি একটা জিনিস দেখি আরো বেড়ে গেছে পলিথিন, কিন্তু আমেরিকাতেও আছে। আমেরিকাতে পলিথিন যে নাই তা না, আমরা কিন্তু যখন বাজার করতে যাই, আমরা কিন্তু সমস্ত জিনিস কিন্তু পলিথিনই আপনার মানে আমরা কিনে আনি বা পলিথিনই দেয়। কিন্তু ওইখানে সিস্টেম হলো আপনার বাসার মধ্যেই আপনার 2টা বক্স আছে, জি, একটা হলো রিসাইক্লিং বক্স, একটা হলো ডাস্টবিন বক্স। আচ্ছা, যে সমস্ত জিনিসের বক্সে আপনার মানে ময়লা আবর্জনা বা আমার খাওয়ার পরে যে সমস্ত আবর্জনা, কাটা এইগুলি যা কিছু আছে, এইগুলি কিন্তু আপনার একটা বক্সে রাখতে হয়। আর এই যে পলিথিন অন্যান্য মানে যে আছে, এইগুলি কিন্তু ওই রিসাইক্লিং বক্সে রাখতে হয়, এবং আপনার প্রতি সপ্তাহে 2 দিন ওটা ডেট দেওয়া থাকে যে কোন দিন আইসা সিটি কর্পোরেশন লোকজন নিয়ে যাবে। ওই দিন সন্ধ্যার সময় ওই 2টা বক্সই কিন্তু মানে প্রত্যেকের বাড়ির সামনে আপনি তারা রেখে দেয়। রাত্রে আইসা ওই রিসাইক্লিং বক্সটাও আপনার নিয়ে যায়, তারপর আপনার ওই যে ডাস্টবিনের যে আছে এগুলি নিয়ে যায়। ইভেন কি আমি যখন বিভিন্ন শহরে মানে এক জায়গায় আমরা গিয়েছি, দুপুরে লাঞ্চ করেছি কোন রেস্টুরেন্টে, ঠিক রেস্টুরেন্টে ঠিক একই ব্যবস্থা। আপনার সামনে আপনার মানে বক্স দুটো দেওয়া আছে, আপনি ওই যে পানির বোতল কিনলেন, পানি খাইলেন, পানির বোতলটা কিন্তু রিসাইক্লিং বক্সে আপনাকে ড্রপ করতে হবে। আচ্ছা, এখন কথাটা হলো যে তাহলে আমাদের এই পরিবেশ দূষণ মুক্ত হবার জন্য তো বোধহয় পরিবেশ মন্ত্রী যিনি হয়েছেন আর কি, জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব, উনি উদ্যোগ নিতে পারেন। বৃক্ষ রোপণের একটা বড়
পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, একবারেই বোধহয় 15 কোটি না কত না, যেন 5 কোটি, 5 কোটি। প্রতি বছর 5 কোটি করে, অর্থাৎ 5 বছরে 25 কোটি 25 হবে। কোটি। এটা একটা প্ল্যান আর কি। এটা খারাপ না, এটা কিন্তু এটা লাগবে। খুবই পাশাপাশি ভালো, আপনি খুবই যেটা ভালো। বলছেন এটা লাগবে, কারণ বাংলাদেশে বর্তমানে আপনার যে কিন্তু এই area 25 কোটি বৃক্ষ রোপণের জন্য পরিকল্পনাটাও নিতে হবে। ওই রকম ভাবে এটা নিতে হবে। দেশব্যাপী, শুধু হ্যাঁ। ঢাকা তো এখন তাহলে আমরা আজকে শুনুন, আমরা আলোচনার শেষ পর্যায়ে আপনারা দুইজন একই সাথে আলোচনায় আসেন, কোনো অসুবিধা নেই। সেটা হলো যে 180 দিনের কর্মসূচির মধ্যে তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি একটি সুশৃঙ্খল মহানগরী গঠনের, এবং আমরা আরও যে বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন সেটা হলো বিদ্যুৎ এবং বাজার, বাজার। আমাদের নিত্য এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলা। জিনিসপত্রের যে প্রয়োজন, বাজার আর নিরাপত্তা। আমরা এই সমস্ত প্রসঙ্গগুলোর সাথে আমাদের কর্মসংস্থানের একটা এই প্রকল্প। সাথে আমি এই জিনিসটা আমি যোগ করতে পারি যে আপনার জি। করবো। একটা হলো যে আপনার মানে কর্মসংস্থানের প্রকল্পটা আমাকে দ্রুত নিতে হবে, এবং তারেক রহমান সাহেব বলছেন যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন গ্রামে গঞ্জে বিভিন্ন এতে। তার চেয়ে বড় হলেও আমার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী থেকে যদি আপনার কেরানি পর্যন্ত যদি আপনার জবাবদিহির মানে থাকে, তাহলে একজন কেরানি 1500 কোটি টাকা আপনার মানে আর্ন করতে পারে না, একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হইতে পারে না। আপনাকে এই জবাবদিহিমূলক ব্যবস্থা করতে। উনি কিন্তু লাস্টে বলছিল আমি এতগুলি যে মানে দিলাম, আমার মানে নির্বাচনে ম্যানিফেস্টো দিলাম, কিন্তু যদি আমি মানে ওই বাজার নিয়ন্ত্রণ করতে না পারি, আইনের শাসন কায়েম করতে না পারি এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু সব কিছু ব্যর্থ হবে। কারণ আপনাকে কিন্তু প্রত্যেকে, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে অবশ্যই, প্রতি এবং আপনি বছরে- কিন্তু সাংবাদিক হিসেবে আমি আপনাকে বলে আপনাদেরও কিন্তু জবাবদিহির আওতায় আসতে না, হবে। সবাইকে আপনারা 300-400 কোটি টাকার মালিক হবেন, এই যে না, না, দেখলাম এর সেটা তো আগে, আমরা তাই না, আগে অতীতে সরকার। অবশ্যই। এটা ব্যবসায়ীদের দুঃখজনক, আনতে হবে। আপনারা নিজেরাই তো যাতে মালিক কেউ না হতে পারে সেটা লিখবেন। কারণ একজন আমি দেখছি একজন গত ব্যবসায়ী 15 বছরে আসলে সাংবাদিকতা বলে তো কিছু ছিল না, আপনি নিজেই জানেন। হ্যাঁ, অবশ্যই। এবং শেখ হাসিনার যেটা এটা কিন্তু শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে করেছিলেন, সকল সেক্টরটাকে ডিস্ট্রয় করে একেবারে দূষিত, কলুষিত করে। শৃঙ্খলা বাহিনীকেও দলীয়করণ করেছিলেন, সংবাদপত্র সাংবাদিকতাকে দলীয়করণ, আদালতকে দলীয়করণ করেছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ। ওনার একটা প্ল্যান ছিল যে এইভাবে করে হয়তো সারাজীবন ক্ষমতায় থাকতে শুধু পারবেন, তাই না, কিন্তু কিন্তু একটা- উনি বোঝেন নাই কিন্তু যে, একটা নীতি কোনো নৈতিকতা, স্বৈরাচার একটা জাতিকে সারা যে- জীবন ক্ষমতায় জাতিকে থাকতে যে পারে না। এইভাবে ধ্বংস হয়ে যায়, নীতি নৈতিকতা এইভাবে যে ধ্বংস হয়ে যায়, এটা কি উনি একটু চিন্তা করেন না কেউ? এটা সেটা আমি আর- করেনি। আমি আর এবং দুইটা সেই কথা কারণেই যাতে করে এই সরকার, এখন যারা নির্বাচিত সরকার, তাদের দায়িত্ব হবে এই 15 বছর থেকে শিক্ষা নেওয়া। এই 15 বছরের যে অপকর্মগুলো হয়েছে সেটার বিপরীত মেরুতে অবস্থান নেয় এবং সেই অনুযায়ী করা। এবং আমার বিশ্বাস যে তারেক রহমান সাহেবের যে গত 2-3টা জি। প্রোগ্রাম আমি দেখলাম, আমার আশা ধারণা করা যায় তিনি যে ভালো আমাদের করবেন। এবং একটা- আজকে আমি গতকালের একটা উদাহরণ বলি, উনি কিন্তু ক্যাবিনেট মিটিংটা উনি তেজগাঁও ওনার কার্যালয়ে করতে পারতেন, তাহলে কি হতো? 40 জন মন্ত্রীরা এখানে গাড়ি নিয়ে আসতে হতো, একটা বিশাল একটা উনি নিজে চলে গেছেন ওখানে। আজকেও কিন্তু উনি ওখানে অফিস করেছেন এবং ওখানে 2টা সংসদীয় কমিটির আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছেন, একটা ওই নিয়ে, ওই যে পরিবেশ নিয়ে, আর একটা হলো যে এনার্জি পাওয়ার সেক্টর নিয়ে। তো তার মানে ওনার কর্ম, উনি একটা জিনিস লক্ষ্য রাখছেন যাতে করে ওনার মুভমেন্টের কারণে জনদুর্ভোগ না হয়, ওনার মন্ত্রীদের মুভমেন্টের কারণে জনদুর্ভোগ না হয় এবং কাজগুলো যাতে দ্রুত হয়। অর্থাৎ উনি ভবিষ্যতের দিকে, মানে দৃষ্টিটা ভবিষ্যতের দিকে নিক্ষেপ করে এগিয়ে যাচ্ছেন। করেছেন। হ্যাঁ, আরেকটা আমি আরো 2টা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে এখন থেকে আমরা সরকারকে আপনার যে বিভিন্ন জায়গাতে যে চাঁদাবাজি হচ্ছে, জি। যেমন বিএনপির উপরে কিন্তু একটা বড় ট্যাক্স ছিল যে বিএনপি চাঁদাবাজ, এটা জামাত এটা একটা বা অপপ্রচার, LCP জামাতের অপপ্রচার তারা এটা এটা। কিন্তু অপপ্রচার করছে এবং এটা যতটুকু হয়েছে তার চেয়ে মানে 10 গুণ বাড়িয়ে এটা 10 গুণ বলা বাড়িয়ে। হয়েছে। তো কিছুদিন আগে হয়তো আপনার মানে আপনার এই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছেন যে আমাদের দলে যদি চাঁদাবাজ থাকে 200-500-1000 আপনারা দল থেকে বেরিয়ে যান, আমাদের কোনো দরকার নাই। সরকারকে কিন্তু একদম চাঁদাবাজের যারা আছে তার Zero tolerance আছে। তাদের 0 টলারেন্স করতে হবে, কারণ সরকার জানে বা পার্টি জানে তার পার্টি কার আশ্রয়ে কে চাঁদাবাজি করে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে দুর্নীতির বিরুদ্ধে এখনই আপনাকে জেহাদ ঘোষণা করতে এবং দুর্নীতির মূলোৎপাটন করার জন্য আপনাকে এখনই করতে হবে। নাম্বার 3 হলো, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি, যেহেতু আমি একজন আগে ব্যাংকার ছিলাম, বাংলাদেশের অর্থনীতি কিন্তু প্রায় অনেকটাই পঙ্গুত্বের দিকে মধ্যে আসছে এবং সব ব্যাংকগুলি কিন্তু আপনার দেউলিয়া হওয়ার মতন অবস্থা আছে। কোনো ব্যাংকের যে বর্তমান যে অবস্থা,
যদি ডিপোজিটাররা যদি তার ডিপোজিট উঠায় নেয় তাহলে কোনো ব্যাংক চলবে না বাংলাদেশে, এই অবস্থা। মানে কালকের রিপোর্টে আমি দেখলাম যে সরকার মানে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে তার একটা মানে সরকার যাত্রা করছে। এটা সরকারি মানে বিদেশি এবং বাংলাদেশি। 28 লক্ষ কোটি হ্যাঁ, টাকা আর পাচার এর মধ্যে চিন্তাই করা যায় না। 28 লক্ষ কোটি টাকা কিন্তু পাচার হয়ে হাসিনা গেছে। পাচার করেছে। 1500 তো এই 23 লক্ষ কোটি টাকার মধ্যে কিন্তু আপনার মানে প্রায় 190 বিলিয়নের মধ্যে সরকার কিন্তু বিদেশি ঋণ নেয় 115-16 বিলিয়ন। আর আভ্যন্তরীণ খাত থেকে যেটা আমাদের ব্যাংক ব্যবস্থা থেকে যেটা নিচ্ছে আচ্ছা, যারা এটা প্রায় এত 28 লক্ষ এত। কোটি টাকা যারা পাচার করতে পারে এই- তাদের কি কোনো এই সমর্থন, পাচারকৃত টাকা তাদের আমাদেরকে ফেরত আনতে সমর্থন হবে। কি বাংলাদেশে থাকতে পারে? সেটা এটা যদি তো আমার বলেন, কাছে অবাক। হ্যাঁ, আমার সেটা যদি হলো যে বলেন। ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের আশা ছিল যে ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এই পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে একটা দক্ষতার পরিচয় দিবেন, না, কিছু কিন্তু ওই টাকা বা পাচারকৃত টাকা ব্যাপারে ওনারা কতটুকু করতে পারছে আমরা জানি না, কিন্তু দৃশ্যত আমরা কোনো কিছু দেখতে পাই না। এই সরকারকে কিন্তু যে নির্বাচিত সরকার তাদেরকে খুব শক্তভাবে এটা মানে বিদেশের সাথে বার্গেনিং করতে হবে। হ্যাঁ, এই পাচারকৃত নিঃসন্দেহে টাকা আমাদের হাতে আর সময় ফেরত নেই, আপনি আনার জন্য। ঠিকই বলেছেন। তবে একটি কথা আমাদের মনে রাখা উচিত যে জামায়াত ইসলামের মতো এরকমভাবে একটি দক্ষিণপন্থী শক্তি কিভাবে এত ভোট পেয়েছে এটা কখনোই হতে পারে না, ইতিহাসের চাকা পেছনে টেকে যেতে পারে না। আমরা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে প্রগতিশীল জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করতে হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।